মন্ডলী, আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা দেখছেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান। আজকে সাপ্তাহিক অনুষ্ঠান, প্রতি সোমবার আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয়। আমাদের আজকের বিষয় বাংলাদেশের আইন আজ আমাদের 36তম লাইভ অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানের সঞ্চালনায় যুক্ত আছি আমি, তাসমিনা জেবেন ফ্লোরা। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় আছেন জনাব কবির নেওয়াজ রাজ। কারিগরি সহযোগিতা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব হাসানুর রহমান সুমন। আর কথা না বাড়িয়ে আমাদের সকল যে অতিথি এসেছেন, উপস্থিত হয়েছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই একে একে। আমি অনুরোধ করবো অতিথিদের তাদের পরিচয় দেবার জন্য। নাহার আপা, আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শামসুন নাহার, জজ কোর্ট ময়মনসিংহ। এখন আছে আপনাদের ফ্লোরা আপুকে আমাকে এরকম একটা সুন্দর প্রোগ্রামে ডাকার জন্য। নেটের সমস্যা। নাহার আপা, আপনি আনমিউট করেন আপা, আপনি আনমিউট করেন, আপনার এটা মিউট হয়ে আছে। আপা একটু আরেকবার আচ্ছা। পরিচয় দিবেন। জি, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমাকে আপনাদের এই মানুষের কল্যাণে প্রতিদিন প্রোগ্রামে ডাকার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমারও ভালো লাগছে যে আপনাদের এরকম একটা প্রোগ্রামে আমি আজকে থাকছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি অ্যাডভোকেট আমার নিগার এখানে সুলতানা। নেট একটু সমস্যা হচ্ছে আপু, আমি নিগার আপুকে অনুরোধ করব তার পরিচয় দেবার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি অ্যাডভোকেট নিগার সুলতানা, স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আমি কর্মরত আছি কুমিল্লা জজ কোর্টে। আজকের আমি এই একটু প্রোগ্রামে শুনতে আমাকে সমস্যা আমন্ত্রণ হচ্ছে, জানানোর অসুবিধা জন্য নাই। ধন্যবাদ। আমি নাহার আপার কাছে ফিরে যাচ্ছি। নাহার আপা, যেহেতু আমাদের আরো অতিথিরা আছেন, তারা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। একজন নেটের সমস্যার কারণে ঢুকতে পারছেন না, আশা করছি অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আপু, আমাদেরকে যদি আপনি বলতেন দেওয়ানি আদালতের কি কি বিষয়ে স্বার্থ সংরক্ষণ করে। নাহার আপা, আনমিউট করে বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? যে দেওয়ানি আদালতে মূলত যে বিষয়গুলো আসে সেটা হলো আপনার মানুষের অধিকার। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো ফ্লোরা আপু, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমায়? জি আপা, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেওয়ানি আদালতে মূলত যে জিনিসগুলো আসে সেটা হলো মানুষের অধিকার। যেমন শরীরের অধিকার, সম্পত্তির অধিকার, অর্থের অধিকার, এরপরে আহ, আপনার এখতিয়ার, পদ ইত্যাদি। ধন্যবাদ আপা। আর আমি চলে যাব নিগার সুলতানা আপার কাছে। আপা, চোরাচালান কি এবং এর আইনি সংজ্ঞাটা কি, এবং এর শাস্তির বিধানটা যদি একটু সংক্ষেপে আলোচনা করতেন। ধন্যবাদ জেবেন আপা। চোরাচালান হচ্ছে আসলে একটা আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম। এটা দেশের কর এবং শুল্ক ফাঁকি দেওয়ার জন্য অবৈধ পথে যে পণ্যগুলো আনা হয় তার মাধ্যমে আসলে সংগঠিত হয়ে থাকে। চোরাচালানে আপনার শাস্তিটা আসলে দু রকমের ভাবে হয়ে থাকে। যে যে অবৈধ পণ্য দেশে নিয়ে আসলাম আমরা, সেই পণ্যটা যদি ধরা হয়, যখন জব্দ করা হয় সেটা বাজেয়াপ্ত করা হবে যদি বৈধ কাগজপত্র না থাকে। আর যদি সাথে যদি সে প্রমাণিত হয় যে সে চোরাচালানের সাথে জড়িত হয়েছে বা সংশ্লিষ্ট চোরাচালানের সাথে তার সংশ্লিষ্টতা আছে, তাহলে সেই ক্ষেত্রে তার অর্থদণ্ডও হতে পারে, সাথে দীর্ঘ কারাবাসও হতে পারে। ধন্যবাদ আপা।
ধন্যবাদ আপা। আজকের অতিথিরা তাদের শত ব্যস্ততার মাঝেও তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। দেশ বিদেশের থেকে এবং কাছে দূরের যে সকল দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া যে সকল দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত নেই, কিন্তু পরবর্তীতে আমাদের এই রেকর্ড দেখবেন, তাদের জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আর দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমাদের অনুষ্ঠান আপনাদের জন্য যাবেন না। আর আমাদের এই অনুষ্ঠানে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন, যাতে আমরা উৎসাহিত হই। আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে, দয়া করে আমাদের অতিথিদের করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনাদের আমাদের অনুষ্ঠান শুনতে বা দেখতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব কোনো সমাধান করা যায় কিনা। আমরা চলে যাচ্ছি জনাব নাহার আপার কাছে, শামসুন নাহার। প্রকৃত অর্থে দেওয়ানি আদালত বাদী ও বিবাদীর স্বার্থ কতটুকু সংরক্ষণ বা প্রয়োগ করে এ বিষয়ে যদি একটু বলতেন। প্রশ্নটা করতে করলেন, প্রকৃত অর্থে দেওয়ানি আদালত মানুষের অধিকার। আমি আবার বলি আপা, আমি প্রশ্নটা আবার বলি, প্রকৃত অর্থে দেওয়ানি আদালত বাদী ও বিবাদীর স্বার্থ কতটুকু, ও আমি পরের প্রশ্নটা করে ফেলেছিলাম। প্রকৃত অর্থে দেওয়ানি আদালত বাদী ও বিবাদীর স্বার্থ কতটুকু সংরক্ষণ বা প্রয়োগ করে। সংক্ষুব্ধ ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য মামলা করতে পারেন। এটা প্রশ্নটা কোনটা করলেন যে প্রকৃত অর্থে আইনে প্রয়োগ করার অধিকারী কে? সরি, আপনার প্রশ্নটা আবার শুনতে চাচ্ছি ফ্লোরাপু। আচ্ছা আচ্ছা, জি আপা, আমি বলি, আমি বলতে চাচ্ছি দেওয়ানি আদালতে যে বাদী এবং বিবাদীর যে স্বার্থ সংরক্ষণ হয়, বাদীরও স্বার্থ সংরক্ষণ হয় বা হ্যাঁ, প্রয়োগের সুযোগ থাকে, বিবাদীরও স্বার্থ সংরক্ষণের সুযোগ থাকে, এই বিষয়টা যদি আপনি একটু আমাদের ভেঙে বলতেন। এখানে যে বিষয়টা আসে সেটা হলো মানুষের মৌলিক অধিকার বিষয়ক সংক্রান্ত বিষয়াবলী দেওয়ানি আদালত সংরক্ষণ করে। মৌলিক অধিকার 5টা, সেই 5টা অধিকার সংরক্ষণ করে দেওয়ানি আদালত। এবং এই ক্ষেত্রে মানুষ বলতে ব্যক্তি বা বাদী বিবাদী উভয়কেই বোঝায়। ব্যক্তি বা বাদী বিবাদী, আমি যদি ব্যক্তিগতভাবে মামলা করি তখন কোর্টে গেলে তখন কিন্তু আমি একটা ব্যক্তি থাকবো না, তখন হয় বাদী হব না হয় বিবাদী হব। দেওয়ানি আদালতে বাদী এবং বিবাদী, কিন্তু যদি সিভিল কোর্ট না গিয়ে যদি ক্রিমিনাল কোর্টে যায় তখন কিন্তু দেওয়ানি মানে বাদী থাকবে না, তখন হলো বাদী এবং আসামি হয়ে যায়। সেই ক্ষেত্রে দেওয়ানি আদালতে মানুষের অধিকার মানে ব্যক্তি বা বাদী বিবাদী উভয়কেই বোঝায়। এক্ষেত্রে বাদী বিবাদী যে আদালতে তার অধিকার বিষয়ে মামলা দায়ের করবে, আদালত তাকেই সাহায্য করবে। যে আদালতে আমি অর্থের জন্য মামলা করতে পারি অর্থ ঋণ আদালতে, আমি দেনমোহর ভরণ পোষণের জন্য মামলা করতে পারি সেটা সহকারী জজ আদালতে, আমি জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে মামলা করতে পারি, আমি মানি সুট মামলা করতে পারি, এই সমস্ত বিষয়ে আমি মামলা করতে পারি, সবগুলোই কিন্তু সিভিল কোর্টে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপা। নিগার আপা, ইজি মানি, আমরা এই শব্দটা অনেক সময় শুনে থাকি, বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন জায়গায় মানুষের মুখে শুনি। ইজি মানিটা কি, এই বিষয়ে যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন। বাংলাদেশের আসলে চোরাচালান আইনটা নিয়ন্ত্রিত হয় শুল্ক আইন এবং 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে। তো এই বিশেষ ক্ষমতা আইন বা চোরাচালান আইনে যেটাকে ইজি মানি বলা হচ্ছে, সেটা হচ্ছে গোল্ড বা সোনা, যেটা ইজিলি আসলে আমরা বহন করতে পারি। দেখা যায় যে অনেক ক্ষেত্রে অবৈধ টাকা যেটা আমরা বহন করলে হয়তো মনে হচ্ছে যেটা বা কালো টাকা যেটা আমরা বহন করলে হয়তো ইজিলি ধরে যাবে, সেক্ষেত্রে হয় কি গোল্ডটাকে বহন করা বা গোল্ডের মাধ্যমে এই অবৈধ টাকাটাকে লেনদেন করা সহজ হয়ে যায়। এই জন্য এটাকে ইজি মানি বলা হচ্ছে। গোল্ডের মাধ্যমে অবৈধ অর্থটা একেবারেই সহজের ভাবে লেনদেন করা যায়, যেটা আসলে ডিটেক্ট করাও অনেক সময় সম্ভব হয় না, যে কারণে গোল্ডকে বলা হচ্ছে আপনার ইজি মানি। ধন্যবাদ আপা। আপা ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা আমরাও খুব ক্লিয়ার ছিলাম না।
আজকে জানতে পারলাম যে ইজি মানিটা আসলে কি বলতে চাচ্ছে এখানে। আমি একটু বলে নেই, আজকে এমন একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা এবং অংশ নিতে যে পারলাম, এই যে সুযোগটা আমাদের করে দিলেন মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার কর্তৃপক্ষ, এই জন্য আমরা আমাদের অতিথি এবং আমার পক্ষ থেকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টস করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সবাই সুস্থ ও নিরাপদ থাকতে পারি, ভালো থাকতে পারি। সবার জন্য শুভকামনা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে। সঙ্গে থাকুন। আপা, চলে যাচ্ছি আমি নিগার আপা, সরি, শামসুন্নাহার আপার কাছে। আপা, আপনি যদি বলেন যে কি কি কারণে এবং কি কি ধরনের সমস্যা নিয়ে মানুষ দেওয়ানি আদালতের দ্বারস্থ হয়। ওই যে প্রথমতই বলেছি আমি যে মানুষের অধিকার, যে মৌলিক অধিকার গুলো আছে সেটাই, যেমন শরীর শব্দটা হলো, যেমন আমি নাবালকের, আমি কিন্তু শরীর নিয়ে তখন মামলা করব, সিভিল কোর্ট। এরপরে সম্পত্তি নিয়ে মামলা করব, এরপরে আপনার অর্থের অধিকার, আপনার এখতিয়ার, পদবি, সমস্ত বিষয়গুলোর কারণে আমরা দেওয়ানি আদালতে দ্বারস্থ হই। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আসলে আজকে আমাদের যে অ্যাডভোকেট আপারা এসেছেন, আরো ভাইদের যুক্ত হওয়ার কথা ছিল, একজন যুক্ত হতে পারছেন না অনলাইনে সমস্যার কারণে। আমরা কিন্তু অনেক বিষয় জানতে পারছি, কারণ আমরা তো সবাই সব বিষয়ে জ্ঞাত না। সে কারণে আজকের অনুষ্ঠানটা অনেক ফ্রুটফুল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। নিগার আপা, যদি একটু বলতেন চোরাচালান পণ্য কত ভাগে ভাগ করা যায় ও কি কি, এর বিস্তারিত একটু যদি বলতেন। প্রথমে ধন্যবাদ জানাই আসলে মানুষের কল্যাণের প্রতিদিন এই প্রোগ্রামে আমাকে সংযুক্ত করার জন্য। জানি না কতটুকু উপকৃত হবেন সবাই, তবে চোরাচালান আসলে এমন একটা জিনিস, আমরা এর উপরে আসলে বইও লেখা হয়েছে কম, আইনটা সম্পর্কে মানুষ জানেও কম। ইভেন আমি যদি বলি, আমি আমার ব্যক্তিগত 21 বছরের জীবনে একটু বলছি, সমস্যা নেই তো আপা? যেটা হয়েছে যে আমি নিজেও হয়তো চোরাচালান সেক্টরে যে কটা মামলা আসছে, একটা দুটো মামলা আসছে সেটাই করেছে, এরপরে শেষ, পড়াশোনা খুব একটা করিনি হয়তো। কিন্তু আমি যখন জয়েন করলাম এই কোর্টে, তখন থেকে আমি দেখেছি যে এর ব্যাপ্তি আসলে আমরা খেয়ালই করি না। মানে এটা দেশের যে কি পরিমাণ ক্ষতি করে দিচ্ছে চোরাচালান, রাজস্ব খাতে বলি বা আমাদের শুল্ক খাতে বলি, কাস্টমস আইনে গিয়ে দেখলে বোঝা যাবে আর কি যে এর যে ব্যাপকতাটা কতটুকু। তো যেটা প্রশ্ন করেছিলেন আপা আপনি যে চোরাচালানটা এটার কয় ভাগে বিভক্ত, এটা সাধারণত আসলে দুইটা ভাগে দেখতে পাই আমরা। একটা হচ্ছে যে দেশীয় কিছু জিনিস আছে যেগুলো আমরা আমদানি রপ্তানির সবসময় করতে পারি। তো চোরাচালানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এমন পণ্যগুলোকেই বাছাই করা হয় যেগুলো আংশিক ভাবে বা সম্পূর্ণভাবেই আমদানি বা রপ্তানি নিষিদ্ধ হয়ে থাকে। আবার আরেকটা ভাগে দেখা যায় যে এই জিনিসগুলো আমদানি, বা যেমন একটা জিরার কথাই আমরা ধরি, জিরা আমরা রেগুলার খাচ্ছি, বাজি ফুটাচ্ছি আমরা এখন বিভিন্ন উৎসবে, বিশেষ করে ঢাকা শহরে তো আরো বেশি দেখা যায়, বিভিন্ন শহরগুলোতে দেখা যায় আমরা যে আতশবাজি পোড়াচ্ছি, এখন বড় বড় রকমের বাজি পোড়াচ্ছি। এইগুলো যখন আপনি বৈধ পথে কর এবং শুল্ক দিয়ে আনবেন সেগুলো ঠিক আছে, কিন্তু যেই মাত্র আপনি কর বা শুল্ক ফাঁকি দিয়ে আনবেন তখন এটা চোরাচালানের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আসলে দুটো ভাগ, যে আমদানি রপ্তানি পারমিশন আছে কিন্তু আমি ফাঁকি দেওয়ার জন্য অবৈধ পথে নিয়ে আসলাম, তখন এটা চোরাচালান। আবার আমদানি রপ্তানি সম্পূর্ণ বা আংশিক নিষিদ্ধ, সেটাকে আমি কোনো না কোনো ভাবে দেশে ঢুকালাম, সেটাও চোরাচালানের মধ্যে যুক্ত। এভাবে আসলে দুভাগে ভাগ করা হয়ে যায় আর কি, দেখা যায় আর কি দুভাগে ভাগ রয়েছে চোরাচালানের এই মাধ্যমগুলোতে। আবার দেখা যাচ্ছে যে আপনি টাকা, আপনারা যেহেতু ব্যাংকের সাথে যুক্ত যাবেন আপনি জানবেন যে জাল টাকা আসতেছে, এইটাও কিন্তু আমাদের একেবারেই মানে আমরা ওই মানে 1974 সালের যে চোরাচালান দমন সম্পর্কিত ট্রাইব্যুনালটা, এর মধ্যেই কিন্তু নিয়ে আসা হয়েছে যে জাল টাকা কিন্তু অহরহ হচ্ছে এখন। যে আপনার ব্যাংকে নিয়ে যাচ্ছে, মানে এমন হয়েছে যে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। যে এক মহিলা আসলেন যে আপা আমি বসেছিলাম ব্যাংকে, টাকা তুলেছি 1 লাখ,
আরেক মহিলা একেবারে ইনোসেন্ট ফেস এসে বলতেছে, আপা আমাকে টাকা আমার ব্যাংক দিয়েছে, সব 1000 টাকার নোট দিয়েছে, আমি বাড়ির কাজ করতেছি, আমার ভাঙতি মানে খুচরা 500 টাকার নোট বা 100 টাকার নোট এরকম লাগবে, তা আপনাকে যা দিছে এগুলো আমাকে দিয়ে দিলে হবে। তো দেখা গেল ওই মহিলা সরল বিশ্বাসে বলে যে প্রথমে আমি দিতে চাই নাই, পরে মনে হলো যে মহিলা আসলেই বিপদে পড়েছে, দিয়ে দেই। তো উনি সরল বিশ্বাসে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে পুরো ব্যাংক জুড়ে হইচই শুরু হয়ে গেছে। কি হয়েছে, এরকম আরো 4-5 জন মহিলার কাছ থেকে এই কারেন্সি মানে টাকা, সেই 1000 টাকার নোট দিয়ে সে জাল মানে 1000 টাকার জাল নোট দিয়ে সে ব্যাংকের যে আসল নোট আমাদের সেগুলো সে নিয়ে চলে গেছে। তো এই যে অভিনব পন্থা চোরাচালানের বা জাল নোট চালানোর দেশের মধ্যে দেশের বাজারে ছড়িয়ে দেওয়ার, এগুলো সবই আসলে চোরাচালানের অন্তর্ভুক্ত। ঠিক এই আর কি। ধন্যবাদ আপা ধন্যবাদ আপা, আপনার প্রশ্নের জন্য। অনেক ধন্যবাদ। খুব চমৎকার বলেছেন আপা, অনেক বিষয় জানতে পারছি আমরা। আশা করছি দর্শকরাও উপকৃত হবেন। আমি চলে যাব নাহার আপার কাছে। দেওয়ানি আদালত যে এখানে যে বিচার নিষ্পত্তি, সেখানে যে বিলম্ব দেখা যায়, এর কারণটা কি হতে পারে এবং পক্ষগণের সাথে আইনের শাসনের সামঞ্জস্যতা এবং প্রয়োগ কতটুকু সংরক্ষিত হচ্ছে বলে আপনি মনে করছেন? মানে দেওয়ানি আদালত, জি ধন্যবাদ ফ্লোরাপু। বিষয়টা হচ্ছে এরকম, দেওয়ানি আদালতে বিচার নিষ্পত্তির একমাত্র কারণ, যেটা প্রথম কারণটাই হলো সচেতনতা বোধ, অর্থাৎ আমাদের প্রতি সম্মান, মানে আমরা যে আইনের প্রতি আইন আদালতের প্রতি আমরা সম্মান থাকে না এবং সচেতনতা যদি থাকে, তাহলেই যে কোনো ব্যক্তি আদালতের দ্বারা তার অধিকার আদায় করিতে পারে। আমরা আদালতের প্রতি সম্মানটাই দেখাই না, আমাদের আদালতের প্রতি একটা অনীহা আছে যে দীর্ঘদিন যায়, 5 বছর 10 বছর, সেই 72-73-এর বাটোয়ারা মামলাগুলো এখনো শেষ হয়নি। এই যে একটা অসচেতন, মানে সচেতনতার অভাবের কারণে আমাদের এই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার একমাত্র কারণ। এছাড়া আরেকটা বিশেষ কারণ যেটা, সেটা হলো সংখ্যা, অর্থাৎ লোক সংখ্যা, আদালতের স্টাফ, জারিকারক, বিচারক, সব মিলে যে আমাদের দেখা যায় যে উন্নত বিশ্বে 10,000 জনগণের জন্য 1-2 জন বিচারক থাকে না। আমাদের এখানে দেখা যায় একটা এলাকার অর্থাৎ 2-3 লক্ষ মানুষের জন্য, জনগণের জন্য একটা আদালত থাকে। সেই 2-3 লক্ষ মানুষের জন্য একটা আদালত যেমন একটা বিষয়, আবার আরেকটা বিষয় হলো এরকম যে জারি সমন নোটিশ গুলা, যে আমরা বলি সমন বলি, সেই ডাক সমন বা পদাতিক সমন, সেই সমন গুলো জারি করতে গিয়ে ওইখানে আরেকটা বিড়ম্বনা হয়। যেমন বাদী পক্ষ জেনুইন একটা ঠিকানা দিয়েছে যে আসামি বিবাদীর বাড়িটা হলো অমুক এলাকার অমুক জায়গায় অমুক, এরকম একটা ঠিকানা দেয়, কিন্তু সেই জারিকারক সেখানে গিয়ে দেখা যায় আর সেই ঠিকানাটা পায় না। না হলে কি হয়, আবার জারিটা মানে নোটিশটা ফেরত আসে। এই যে দীর্ঘসূত্রিতার, এটা একটা হলো মুখ্য বিষয়। এই কারণে আমাদের বিচার নিষ্পত্তিও, কারণ জারি মামলাটা যদি নোটিশটাই যদি জারি না হয়, তাহলে মামলাটা ট্রায়ালও যাবে না, ট্রায়াল না হলে মামলাটাও নিষ্পত্তি হবে না। এই হলো মানে নিষ্পত্তি মানে বিচারের বিলম্বের কারণ। জি ধন্যবাদ ফ্লোরাপু। ধন্যবাদ। নিগার আপার কাছে চলে যাচ্ছি। চোরাচালানের উদ্দেশ্য কি, ওই ক্ষেত্রে শাস্তির কি বিধান আছে? আপা আরেকবার শুনতে চাচ্ছিলাম প্রশ্নটা। চোরাচালানের উদ্দেশ্যটা কি এবং এক্ষেত্রে শাস্তির কি কি বিধান আছে আমাদের দেশে? চোরাচালানের, ধন্যবাদ আপা প্রশ্নটার জন্য। চোরাচালানের উদ্দেশ্য আসলে হচ্ছে যে মানে আমদানির রপ্তানির উপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অধিক লাভের আশায় অবৈধভাবে সীমান্ত পথে পণ্যগুলো আনা নেয়া করা। আরেকটা হচ্ছে যে আমি পণ্য আনবো কিন্তু দেশে রাষ্ট্রীয় যে শুল্ক বা কর সেটাকে ফাঁকি দিয়ে নিয়ে আসা। এই দুটার কারণে আমরা সাধারণত যে দেখা যায় উদ্দেশ্যটা, চোরাচালানের উদ্দেশ্য ডিপেন্ড করে। আর শাস্তি আমি আগেও বলেছি, শাস্তিটা হচ্ছে 2 রকমের শাস্তি হয়। একটা হচ্ছে যে পণ্যটাকে রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করে নেওয়া হয়, সেটা যেটাই হোক।
আংশিক যেমন যে পণ্যগুলোর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ত্রাণ তহবিলে জমা দেওয়া যায়, সেগুলো বাজেয়াপ্ত করে সেগুলো ত্রাণ তহবিলে জমা দিয়ে দেওয়া হয়, যেন দুস্থদের মাঝে সেগুলো বিলিয়ে দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে অর্থদণ্ড এবং কারাবাস, ক্ষেত্র বিশেষে অর্থদণ্ডও হবে। যেমন ধরেন ওএমএস এর চাল আমরা সরকার দিল যে এটা স্বল্প মূল্যে সাধারণ জনগণের মধ্যে বিলি হবে, সেটা আমি বিক্রি না করে সেটা আমি কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে রেখে দিলাম, গোদামজাত করে রেখে দিলাম, যেটা এখন হচ্ছে আসলে, যে সিন্ডিকেটের মাধ্যমে আমি এটা গোদামজাত করে রেখে কালো বাজারে বিক্রি করব, পণ্যের দাম বৃদ্ধি হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে হবে কি যে তার অর্থদণ্ডও হবে, তার যে শুধু শাস্তি হবে, কারাবাস হবে সেটা না, তার অর্থদণ্ডও হবে সাথে। ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, জামাল ভাই। আপনি আপনার পরিচয়টা দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ, একটু দেরিতে হলেও উনি উপস্থিত হতে পেরেছেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে হ্যাঁ, এখন একটু বলবেন আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে। জি, আমি প্রথমে আপনাদের কাছে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি দেরিতে আসার জন্য। কারণ আপনারা জানেন যে বর্তমান আমাদের ঢাকা সিটির যে ট্রাফিক ব্যবস্থা, তাতে সময় মতো কোথাও থাকা ঠিক না। আমার নাম হলো জামাল, পেশা আইনজীবী। ঢাকা 12 স্টেশনে আমি আছি এবং ঢাকা 10 ফুট আমি আইন পেশায় দীর্ঘদিন যাবত আমি নিয়োজিত আছি। ধন্যবাদ। আমরা আপনাকে পেয়ে খুব খুশি, কারণ আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আপনাদের কাছে মূল্যবান কিছু বক্তব্য বা তথ্য শুনবেন বা জানবেন, যার দ্বারা তারা উপকৃত হবেন, এবং আমরাও আপনাদের কাছে কৃতজ্ঞ সে কারণে। জামাল ভাই, আপনার কাছে প্রশ্নে চলে যাই, কারণ আপনাদের কাছে প্রশ্ন অনেকগুলো করেছি। নারী নির্যাতনের ক্ষেত্রে আইনের শাস্তি কি বিধিমালা রয়েছে? নারী নির্যাতনের ক্ষেত্রে আপনি কোন আইনটা সম্পর্কে জানতে চাচ্ছেন সুস্পষ্ট করে বললে ভালো হয়, কারণ আমাদের নারী নির্যাতন আইনে অনেকগুলো সেকশন আছে এবং অনেকগুলো ধারা আছে। আপনি যে কোনো একটা বিষয়বস্তুর উপরে বলেন, আমি সেটা বিষয়ে আলাপ করছি। নারী নির্যাতন যেটা গৃহে হচ্ছে, গৃহে পুরুষ কর্তৃক যে নির্যাতনটা হচ্ছে, হ্যাঁ, যে কারণে নারীরা ঘর থেকে চলে যেতে বাধ্য হচ্ছে, বা সম্পর্ক বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছে, বা অর্থের জন্য বাপের বাসা যেতে হচ্ছে, যে স্বামী কর্তৃক যে নির্যাতন গুলো হচ্ছে, এই বিষয়টি যদি একটু বলতেন। আচ্ছা, এটা যেটা আপনারা বলছেন, আপনি যে বিষয়গুলো প্রশ্ন করছেন, আমি বলবো যে নারী নির্যাতন দমন আইনের 2008-এ যে 11 ক, খ, গ এই 3টা সেকশন অনুযায়ী আপনি হয়তো প্রশ্ন করছেন আমাকে। তো এই ক্ষেত্রে শাস্তির যে বিধানটা আছে, আপনি শাস্তির বিধানটা যাচ্ছেন যে শাস্তির বিধান আছে সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ যা যাবজ্জীবন পর্যন্ত আছে। এটা হলো শাস্তির বিধান। আর আপনি যে প্রশ্নটা আমাকে করছেন যে মেয়েরা যে ঘর থেকে বের হয়ে যাচ্ছে বা স্বামী দ্বারা কি হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তো এটা আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। কেন হতে পারলাম না? এখানে 3-4টা পয়েন্ট আছে যে মেয়েরা ঘর থেকে বের হওয়ার কারণটা কি, বা সংসারে কেন তাদের অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অবিল কেন হচ্ছে, কি কারণে। এই কারণগুলো দেখলে বা এই কারণগুলো ব্যাখ্যা করলে দেখা যায় যে আমাদের যেই বিষয়গুলো এসে দাঁড়ায়, যেখানে আমরা এসে দাঁড়াই, একটা গঠনের ভিতরে এসে দাঁড়াই, যেমন স্বামী কর্তৃক যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করা, এটা একটা প্রচলিত একটা বিধান হয়ে গেছে। তো এই বিধানে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে প্রহার করতেছে কিসের জন্য? যৌতুকের জন্য, টাকার জন্য। এই টাকাটা সে কোত্থেকে পাবে? আবার দেখা যাচ্ছে যে একজন স্ত্রীও সেম কন্ডিশন, যে স্বামীকে বাধিত করতেছে তাকে উত্ত্যক্ত করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে যে শুধু স্বামী যে দোষী তা না, স্ত্রীও সমানভাবে দোষী। এটা একটা বিষয়ের ব্যাপার আছে। আমি আপনাকে অনুরোধ করবো, যেহেতু আপনি সাধারণ আপনি আপনার ভালো একটা ইয়ে আছে,
আপনি সুস্পষ্টভাবে যে কোনো একটা বিষয়ের উপরে প্রশ্ন করেন। সংসারের ক্ষেত্রে যে বিষয়গুলো আসে, যে স্বামী এবং স্ত্রী উভয়েরই ভুল ত্রুটির কারণে আমাদের বিভিন্ন প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে আমরা পরবর্তী আরো আলোচনা করব। আপনি জামাল ভাই তাহলে আমাদের একটা বিষয় বলেন যে শিশু নির্যাতনের ক্ষেত্রে যে আইনের শাস্তির বিষয়টা যদি একটু বলতেন, শিশুদের উপর যে নির্যাতন গুলো হচ্ছে। আমাদের শিশু নির্যাতন মূলত ভাবে শিশু আমরা আগে শিশুর শ্রেণী বিভাগে আমরা আসি। আমার শিশু আইন আন্ডার 18, 18 বছরের নিচে হলে সেটা তারা শিশুতে তারা রূপান্তরিত হয়। তো 18 বছরের একদিন যদি কম থাকে সেটাও তারা শিশু শ্রেণীভুক্ত হয়। তো এই শিশু নির্যাতন যেটা আসতেছে, এই শিশু নির্যাতনটা আমরা মূলত কোন জায়গা থেকে পাচ্ছি, আমরা কোন জায়গা থেকে পাচ্ছি, উৎসটা কোথায়, এই উৎসটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। শিশু নির্যাতনটা হলো এমন একটা বিষয় যে আমরা সাধারণত শিশুকে নির্যাতন আমরা করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে শিশু নির্যাতন হচ্ছে। যেমন গৃহকর্তা দ্বারা গৃহকর্মীকে নির্যাতন, এটাও শিশুদের মধ্যে পড়ে। কিন্তু আমরা শ্রম আইনে আমরা দেখি যে আন্ডার 18 যারা আছে এদেরকে কোনো কাজে নেওয়া আমাদের উচিত না, তারপর আমরা নিচ্ছি। তো এই ক্ষেত্রে আইন কতটুকু এটাকে রিকভারি করবে বা আমরা আইন কতটুকু নিরাপত্তা দিতে পারবো এটা আমরা বলতে পারবো না। এটা যে শাস্তির উপর কথা বলছেন, যে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দ্বারা কোনো শিশু নির্যাতন হয় তার মানে যে কোনো মেয়াদী শাস্তি আছে, সর্বনিম্ন আছে হলো 1 বছর, সর্বোচ্চটা আমি যাব না, সর্বনিম্ন আছে 1 বছর শাস্তি। নেক্সট কোনো কোশ্চেন ম্যাডাম? জি জি, আসলে আপনার কথা শুনে আমার আরেকটা প্রশ্ন মনে জাগলো, যদিও কতটুকু প্রাসঙ্গিক, যে যেহেতু আমরা নারী নির্যাতন শিশু নির্যাতন নিয়ে কথা বললাম, পুরুষ নির্যাতনের প্রতিরোধে আমাদের দেশে কোনো আইন আছে কিনা, বা কোনো পুরুষ যদি নির্যাতিত হয় সেক্ষেত্রে সে বা তিনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন, আমি একমত। এখানে এখন দেখা যাচ্ছে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে নারী নির্যাতনের সুনির্দিষ্ট আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের সুনির্দিষ্ট কোনো আইন নাই, কিন্তু আবার আছে। যেমন নারী নির্যাতনের আইন আছে সুস্পষ্ট, যে ধারাতে নারী নির্যাতন আইনগুলো আছে কি সেই ধারার মতো পুরুষ নির্যাতন আইনও আছে। তো এই আইনে আমাদের যেটা আছে সেটার একমাত্র কোনো পুরুষ যদি সুস্পষ্ট ভাবে উল্লেখিত থাকে কোনো আইনে, বা কোনো ব্যক্তির সুস্পষ্ট তার অভিযোগ থাকে, যদি সে কোনো স্ত্রী বা তার গৃহকর্মী বা কোনো ব্যক্তি দ্বারা বা তার স্ত্রী বা স্ত্রী পরিবার দ্বারা সে নির্যাতনের শিকার হচ্ছে, তাহলে ওই নারী নির্যাতন দমন আইনের সংশোধনী 2002-6 যেটা আছে, এই আইনই সে আদালতে শরণাপন্ন হতে পারে এবং সে সঠিক প্রতিকার পেতে পারে। নেক্সট কোশ্চেন, আমি কি বোঝাতে পারছি কিনা আমি জানি না, নেক্সট কোনো কোশ্চেন থাকলে করতে পারে। হ্যাঁ, আমি জানতাম যে আসলে কোনো আইন নাই, আজকে একটু আমি স্পষ্ট হলাম যে তাদেরকে রক্ষা করার জন্য কিছু আইন এখনো বাংলাদেশে আছে। ধন্যবাদ, আমার জানা হলো, অনেক দর্শক শ্রোতাও জানতে পারলেন। আমি একটু কথা বলে নিই যে মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা দেশের সাধারণ মানুষের জন্য কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছে। এই চ্যানেল থেকে প্রতি সোমবার রাত 9টায় নিয়মিত অনুষ্ঠান প্রচারিত হয়। প্রিয় শ্রোতা, আশা করছি আমাদের আগামী পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা এভাবে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা কেউ এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠান সংক্রান্ত কোনো নির্দেশনা, পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। আপনারা কি বিষয়ে আমাদের অনুষ্ঠানে দেখতে চান, কি ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে চান, যদি আপনাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে যাব শামসুন নাহার আপার কাছে। আপা যদি আমাদেরকে আরেকটা উত্তর দিতেন যে CSSAB আর SR এর মিনিংটা কি? এটা হলো সিএস, SF, হ্যাঁ SF, সিএস, এবং তাদের তারপরে হলো এসএ বা আরওয়ার, আমরা ধারাবাহিকতা যে এসএ বজায় বলি রাখতে বা হয়। আরওয়ার বলি হুম সিভিলের ভাষা। আর হলো বিআরএস, সেটা হুম হলো সিএসটা হলো মিনিংটা হলো ক্যাটাস্ট্রাল সার্ভে, যেটা 1913 সনে
এই সার্ভেটা হয়েছে, এটাকে বাংলা বৈঠা জরিপ বলে। বৈঠা জরিপ। এখন তো আমরা ওই যে ফিতা ধরি, লম্বা লম্বা ফিতা ধরি, আর ওই সময় দেখা যেত যে এই যে নৌকার মাঝি যে বৈঠাটা চালাইতেন, সেই বৈঠা দিয়ে একটা জায়গা মেপে ফেলতেন। এই জন্য ওইটাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা বৈঠা জরিপ বলা হয়। এরপরে আসে যেমন এসে। এসেটা আসছে, সেটা হলো 1950 সনের মানে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 27 থেকে 31 ধারা অনুযায়ী যে জরিপটা হয়েছে সেটা হলো 1956 থেকে 1963 সন পর্যন্ত। এই যে জরিপটা, এই জরিপটাকে বলে এসে বা আরওয়ার। এবং সর্বশেষ যে বিষয়টা আসছে সেটা হলো বিআরএস। বিআরএসটা হলো বাংলাদেশ, কারণ 63-তে যেটা হয়েছে সেটাও কিন্তু সে পাকিস্তান পিরিয়ডে, আর এর আগে হয়েছে ব্রিটিশ, সেটা হলো 1913-তে সিএস, এবং বিআরএসটা হয়েছে বাংলাদেশে। এটাকে বলা হয় বাংলাদেশ রেকর্ড অফ সার্ভে বা বিআরএস, যেটা আমরা এই যে এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এই মামলাগুলো নিয়ে আমরা সারা বাংলাদেশ হয়রানির শিকার হচ্ছে, কারণ রেকর্ডগুলো ওইভাবে তারা স্বতঃস্ফূর্ত ভাবে একেবারে সূক্ষ্মভাবে করতে পারেনি, যার জন্য প্রতিটা এলাকায় একটা ব্যাপক হারে ভুল ত্রুটির কারণে ওই রেকর্ডগুলোর জন্য এখন আবার ট্রাইব্যুনাল গঠন করেছেন বাংলাদেশ, মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেইটার জন্য আবার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলাগুলো বিচার চলছে। কিন্তু লেন্দি প্রসেস, মামলাগুলো এখনো আমাদের ময়মনসিংহে 2012-13 সনের মামলাটা মাত্র এখন বিচার চলছে, এরপরে 14 যাবে, 15 যাবে, এবার অর্থাৎ আপনি ধরে নেন কতটা লেন্দি প্রসেসের। এই সার্ভেটা সঠিকভাবে হয় নাই বলে সাধারণ জনগণ খুব হয়রানির শিকার হচ্ছে এবং হবে। জি, ধন্যবাদ ফ্লোরা আপু। ধন্যবাদ। আমি জামাল ভাইয়ের কাছে ফিরে যাব। আমার প্রশ্নটা হলো যে কোনো প্রতিবেশীর দ্বারা জমির জবরদখল হলে সেখানে জমির মালিকের করণীয় কি, বা উনি কি করবেন, কার কাছে যাবেন? আচ্ছা, সুন্দর কথা বলছেন। এটা সম্পত্তি হস্তান্তর আইনে আমরা বলবো যে যদি কোনো প্রতিবেশী দ্বারা কারো সম্পত্তি অধিগ্রহণ বা জবরদখল হয়, তাহলে এইটাকে আমাদের এখতিয়ারধীন আদালতে তাকে শরণাপন্ন হতে হবে, এবং ওই এটা এখতিয়ারধীন আদালতে শরণাপন্ন হতে হবে, এবং এখতিয়ারধীন আদালতে শরণাপন্ন হলে বিজ্ঞ আইনজীবী যথাযথ আইনগতভাবে বিজ্ঞ আদালত থেকে আদেশের মাধ্যমে ওই জমি পুনরুদ্ধারের জন্য একটা যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন, এবং তাকে এটা সুষ্ঠু একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধানের নিষ্পত্তি করে দেবেন। এটা অবশ্যই আদালতের দ্বারস্থ হতে হবে, এটা থানা পুলিশের কাজ না, এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। আমি কি ধন্যবাদ। হ্যাঁ, কথাগুলো বলতে যাচ্ছি যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়, কথা বলতে পারি। আর কি জামাল ভাই, আর কি বিস্তারিত বলবেন কিছু, না পরবর্তী প্রশ্নে চলে যাব? হ্যাঁ, নেক্সট প্রশ্ন। আমি প্রশ্ন পছন্দ করি, প্রশ্ন যা ভালো। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে আদালতগুলো রয়েছে তাদের কাজের পার্থক্যটা কি? যেমন আমরা তো বাইরে যারা আছি তারা তো আপনাদের ওকালতি পেশে যারা জড়িত তারা তো আপনার আদালতের বিষয়গুলো বোঝেন, কিন্তু আমরা জানি না দেওয়ানি আদালত কি, জজ কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন রকমের কোর্ট বা আদালত, যে নামগুলো শুনি, আসলে এই 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 আদালতগুলোর কাজের পার্থক্যটা কি? আচ্ছা, এটা ক্লাসিফিকেশন অফ কোর্ট। ক্লাসিফিকেশন অফ কোর্ট, আপনি কোর্ট সিস্টেমের কথা আপনি বলছেন, আমাদের বাংলাদেশের যে কোর্ট সিস্টেম, এই সিস্টেমটা সম্পর্কে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন। সেই সময় বলবো যে আমাদের কোর্ট সিভিল, আমাদের যদি কোর্ট সিস্টেমে আসি আমরা সিভিল এবং ক্রিমিনাল দুইটা পার্টে চলে আসি। সিভিল সার্ট হলো একটা হলো যেটা সিভিল বলতে বলছে দেওয়ানি, আরটা বলছে হলো ফৌজদারি। এখন কিছু কিছু মামলা আছে যেগুলো দেওয়ানি ফৌজদারি মামলায় দেওয়ানি ক্যাটাগরির মধ্যে পড়ে, আবার কিছু কিছু মামলা আছে দেওয়ানি মামলা আছে যেগুলো ফৌজদারি ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন বিষয় হলো যে আমাদের কোর্ট সিস্টেম যেটা শুরু হবে সর্বনিম্ন থেকে
যেমন আমাদের ঢাকার মেট্রোর মধ্যে যদি কোনো কোর্ট থাকে সেটা মেট্রো এলাকার মধ্যে পড়বে, আর মেট্রোর বাইরে যেটা আসবে সেটা সিজিএম এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে আসবে এবং ডিস্ট্রিক্ট জাজ তার আন্ডারে অধীনস্থ। এখন আমাদের কোর্ট সিস্টেমের মধ্যে যে বিষয়গুলো আমি বলবো যে আমাদের কোন জায়গা থেকে শুরু আপনি বলছেন, যেমন মামলার নেচার অনুযায়ী তার কোর্টের কোয়ালিফিকেশন। আমি যে মামলায় আমরা আসি না কেন, যেমন একটা যদি আমরা ল্যান্ডের মামলা আসি, যদি আপনি যেটা প্রশ্ন করেন জমি সংক্রান্ত বিষয়ে আসি, প্রথম আসে এসিল্যান্ড থেকে শুরু হয়। এসিল্যান্ড থেকে আমরা যদি শুরু করি সেক্ষেত্রে এসিল্যান্ড থেকে এসে সর্বোচ্চ আদালত যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে আসবে। তো এখানে সুপ্রিম কোর্টের একটা নিষ্পত্তি হবে এসিল্যান্ড থেকে। তো এখানে অনেকগুলো স্টেজ আছে, স্টেজ পার হয়ে একটা মামলা নিষ্পত্তি আসে। আমি কোনটা স্পেসিফিকলি বলবো এটা আমি নিজেও বুঝতে পারতেছি কোনটা আমি স্পেসিফিকলি বলবো। না আসলে সাধারণ মানুষ জানতে চায় যে হাইকোর্টে কাজটা কখন শুরু হয়, মানে নর্মাল কোর্ট গুলো পার করার পর কি হাইকোর্টে যায় নাকি এই বিষয়টা হ্যাঁ, একটা প্রশ্ন করছেন। আমরা কোনো একটা বিষয় নিয়ে আমরা সাধারণভাবে যারা সরাসরি আমরা কোর্টের দ্বারস্থ আমরা হতে পারি না, এবং সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আবার লাইভে সাথে আরো বিকলা লন্ডেটা আছেন, তারাও জানেন সুপ্রিম কোর্ট হলো সর্বোচ্চ আদালত। এখানে যখন আমরা নিম্নবর্তী কোনো আদালত আমরা হয়ে যাই, মামলা থেকে আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, তখন আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমরা প্রথমে আমরা যাই, এবং ওখানে হাইকোর্ট ডিভিশন থেকে যদি আমাদের কোনো মানে সমস্যার সমাধান না পাই, ওইটার পরিপ্রেক্ষিতে আমরা এসে যাই ওই অ্যাপিলেট ডিভিশনে যাই। অ্যাপিলেট ডিভিশন থেকে আমরা ওই বিষয়ে যাই সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চে যাই, ওখান থেকে আমরা চেম্বার জজে যাই, চেম্বার জজ থেকে আমরা উপরে আমরা এসে যাই প্রধান বিচারপতির কাছে যাই, এরপর গিয়ে একটা মামলা নিষ্পত্তি আসে যে কোনো বিষয়ে। আর কোর্ট কোয়ালিফিকেশন অবশ্যই যে কোনো মামলা একমাত্র যেটার সাথে সরকার জড়িত আছে শুধু ওই মামলাগুলো হবে রিট সংক্রান্ত, সরাসরি ডাইরেক্ট এটা হাইকোর্টে রিট করতে পারবে। আর অন্য যে সকল মামলা আছে সমস্ত মামলাই নিম্ন আদালত থেকে শেষ করে উচ্চ আদালত আমাদের আসতে হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা ক্রিমিনাল মামলার কথা বলবো, যেমন আমি ক্রিমিনাল একটা সাইবার ট্রাইব্যুনাল একটা মামলার কথা বলবো, একটা উদাহরণ দিয়ে বললে হয়তো বুঝতে পারবেন। যে একটা মামলা হয়েছে আমার সাথে বিজ্ঞ একজন লাডেট আছেন, ধরেন একটা ময়মনসিংহে একটা মামলা হয়েছে, ময়মনসিংহে সাভারে ময়মনসিংহে একটা থানায় একটা মামলা হয়েছে। তো ওই ময়মনসিংহের মামলাটা আমি সরাসরি ইচ্ছা করলে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে আমি যেতে পারতেছি না। কেন যেতে পারতেছি না? আমার ওই ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলা শেষ করে জেলা জজ থেকে মামলা শেষ করে নামঞ্জুর করে ওইটাকে নিয়ে আমাকে হাইকোর্টে এটা ফাইল করে এটা পূর্ণাঙ্গ বেঞ্চে আমাকে শুনানি করতে হয়। তো ইচ্ছা করলে কিন্তু আমি ওই ময়মনসিংহের মামলাটা সরাসরি আমি হাইকোর্টে করতে পারতেছি না, তারা মামলাটা। তো যে কারণে আমাকে ওখানকার স্টেজ পার হয়ে আমাকে উচ্চ আদালত আসতে হবে। আগে নিম্ন আদালতের কাজগুলো আগে সে সুসম্পন্ন করতে হবে। অ্যাজ পার সেম দ্যাট আমরা যারা ঢাকা মহানগরে আছি বা ডিএমপি এলাকায় আছি বা মহানগর বাইরে যারা আছি, তাদেরকেও সেই একই পরিপন্থীতে ওই তাদের একটা দিন আদালত শেষ করে সর্বোচ্চ আদালত আমাদের আসতে হবে উইদাউট রিট সংক্রান্ত বিষয় ছাড়া। আর রিটটা হলো সরকার যেখানে সম্পৃক্ত আছে সেটা হলো রিট। আমি মনে সংক্ষেপে ম্যাডাম আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, এতটুকুই আমি সংক্ষেপে বলতে চাই বিষয়টা। ধন্যবাদ জামাল ভাই, আমরা সংক্ষেপের মধ্যে মোটামুটি একটা ধারণা পাচ্ছি। পরবর্তী আমরা আরো আয়োজন করব, আরো আমরা বিস্তারিত জানার সুযোগ পাবো ইনশাল্লাহ। আমি চলে যাচ্ছি নিগার আপার কাছে। মিস ডিক্লারেশন একটা শব্দ আমরা শুনি, এটা কি ধরনের এবং এটা কি কি ধরনের মিস ডিক্লারেশন হতে পারে? আনমিউট করবেন আপা। জি ধন্যবাদ আপা। মিস ডিক্লারেশনটা হচ্ছে আসলে একটা মিথ্যা ঘোষণাপত্র, যেটা আমরা বাহির থেকে আমদানি রপ্তানির সময়, বিশেষ করে আমদানির সময় আমরা একটা ইএলসি বা ইলেকট্রনিক লেটার অফ ক্রেডিট এটা সাবমিট করি।
এই সাবমিট পেপারটার মধ্যে আমরা একটা গ্যাপ রেখে দেই যে যে পণ্যটা আসবে তার সম্পর্কে একটা ডিক্লারেশন দেওয়া, সোজা কথায় যেটাকে বলে আসলে মিথ্যা ঘোষণা দেওয়া। ওইটা সাবমিট করলে এর মধ্যে ওই যে শুল্ক এবং করটা যে ফাঁকি দেওয়ার যে একটা ফাঁক থেকে যায়, এই সম্পর্কে আসলে বোঝানো হয়েছে এটাকে। তো সাধারণত দেখা যায় চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটা দেশে আমরা আমদানি করে থাকি। ওই সময় আমরা যে কাগজটা সাবমিট করি, একটা পেপার সাবমিট করি আমরা যে এই পণ্যের জন্য এই জিনিস মানে এইটুকু দেয়া হবে, এটাকে আসলে মিস ডিক্লারেশন বলা হয়ে থাকে আর কি। যে তথ্য গোপন করা বা তথ্যর যে মানে তথ্যটাকে ভুল ভুল পথে পরিচালিত করা আর কি, ভুল পথে পরিচালিত করা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ম্যাডাম। এটাকে মিস ডিক্লারেশন বলা হয়। জি জি, ধন্যবাদ আপা। আমরা চলে যাচ্ছি শামসুন নাহার আপার কাছে। ভূমি আইনের বিষয়ে সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে ভূমি মালিকদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হচ্ছে বা সংশ্লিষ্টতা রয়েছে বলে আপনি মনে করছেন? আসলে ভূমি আইন বারবার সংশোধন করার একটাই কারণ, বারবার সংশোধন, সেই 1913 সনে, 62 সনে, আবার 85 সনে, এই যে বারবার সংশোধন হচ্ছে, এই সংশোধনের মূল কারণটা হলো জনগণের স্বার্থ সংরক্ষণ করা। জনগণ বলতে যাদের ভূমি বিষয়ক নিয়ে সমস্যা থাকে, যাদের মামলা, যেমন আমরা মামলা বললাম যে বাদী এবং বিবাদী, সেই যাদের সমস্যাগুলো, বাদী এবং বিবাদী যারই সমস্যা থাকুক, তাদের স্বার্থকে সংরক্ষণ করা। এই জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে জনগণের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছেন, এবং ভবিষ্যতে লাগবে কিনা জানি না, তবে প্রতিনিয়ত কিন্তু সরকার চেষ্টা করছেন জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্য। এটা এই সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছেন, তবে বিষয়টা কিন্তু সময় সাপেক্ষ। এখন যদি বলে ফেলি যে 6 মাসে হয়ে যাবে বা 1 বছরে হয়ে যাবে বা 3 বছরে হবে, এরকম না, একটু সময় লাগতে পারে। এবং এটার জন্য মানে যেটা উচিত সেটা হলো জনগণকে একটু ধৈর্য সহকারে সেই পদক্ষেপগুলো, তারাও যেন আমরা শুধু যে সরকার আমাদের মানে সহযোগিতা করবে তা না, আমাদেরও সহযোগিতা, কারণ বিভিন্ন সময় যে মানে যে সংশোধন হয়, তখন যদি জেনুইন যে বিষয়টা সেটা যদি আশেপাশের জরিপ করতে আসলো, আমি দেখাই দিলাম এই আমার এখন যে বাসাটায় আমি আছি এটাতে জরিপ না করে পাশে আরেকটা ফ্ল্যাট জরিপ করে গেল, তাহলে তো ভুল হয়ে যাবে যে শামসুন না থাকে যে ফ্ল্যাটে, এটাতে না হয়ে আরেকটা ফ্ল্যাটে যদি জরিপ করে যায়, এই যে ত্রুটি, এই ত্রুটির জন্য কিন্তু প্রতিনিয়ত দেরি হচ্ছে, এবং এটাই হলো মানে ল্যান্ডি প্রসেস বা বিলম্ব হচ্ছে। বা সরকারকে ধন্যবাদ, কারণ যে সরকারই আসুক, সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যেন সঠিকভাবে সংরক্ষণ হয় এবং জনগণ তার মূল্যটা সঠিকভাবে পান। ধন্যবাদ ক্লোর আপু। ধন্যবাদ। জামাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণত অনেক যে গতানুগতিক যে সমস্যাগুলো আমরা মোকাবেলা করি, যেমন দেখা যায় মামলার সাক্ষী, কোন একটা মামলার সাক্ষী আছেন কিন্তু দেখা যায় সময় হতে হতে দেখা যায় সাক্ষী বিদেশে চলে গেছেন অথবা বিদেশে থাকেন, এসে কোনো মামলার সাক্ষী হয়েছেন আবার চলে গেছেন। তো সেক্ষেত্রে তারা সাক্ষ্য কিভাবে দিবেন? আমাদের কি নতুন যে প্রচলিত নিয়ম নীতি বা আইন কানুন হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে কি কোনো নতুন কোনো নীতিমালা আছে কিনা যারা তারা অনলাইনে সাক্ষ্য দিতে পারেন, অথবা তারা বারবার সাক্ষ্য দেওয়ার তারিখ করলে তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারেন? হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। অনলাইনে সাক্ষ্য, আমাদের এখানে অনলাইন সিস্টেমটা চালু হয়েছে 2020 সালে এই করোনাকালীন সময়ে। এর আগে আমাদের দেশে অনলাইনে সাক্ষ্য বা অনলাইনে যে লাইনের মাধ্যমে যে বিচার প্রক্রিয়া, এটা আমাদের এখানে ছিল না। যে কারণে এখন বর্তমান সময় প্রেক্ষাপটে অনলাইনের সাক্ষ্যটা মোটামুটি কার্যকর এখন হচ্ছে। যদি কথা আপনি যে প্রশ্ন আমাকে করছেন, এটা প্রশ্নটা হলো যে কোনো মামলার সাক্ষী মানে উইটনেস এখানে হবে 3 প্রকার। একটা হলো আই উইটনেস, একটা হলো হেয়ার উইটনেস, একটা হেয়ার উইটনেস। অর্থাৎ একটা হলো প্রত্যক্ষদর্শী, একটা হলো একজনের মুখ প্রত্যক্ষদর্শী থেকে
উনি শুনছেন, দেখছেন, আরেকটা হলো ওই শোনা ব্যক্তির কাছ থেকে শুনছেন। এখন যিনি প্রত্যক্ষদর্শী আছেন সে যদি অনলাইনে ভার্চুয়ালি দেয় সাক্ষ্য, তাহলে ওই সাক্ষ্যটাকে তার ইচ্ছা করলে প্রতিপক্ষ যে বিজ্ঞ লার্নেড থাকেন সেগুলো তাকে জেরা করতে পারতেছেন না। তো তাদের ফিজিক্যালি তাকে সাক্ষ্য এটা দিতে হবে। কিন্তু হ্যাঁ, একতরফার ক্ষেত্রে যদি কোনো মামলা থাকে সেই ক্ষেত্রে এটা সিভিল ম্যাটার, জমি সংক্রান্ত বিষয়, সেই ক্ষেত্রে হয়তোবা অনলাইনে সাক্ষী দিলেও দেওয়া যেতে পারে। এই সময় এই আইনটা মোটামুটি 2020 সালে এটা প্রযোজ্য আছে। তো এখন বর্তমানে সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা আছে, যেহেতু আমাদের কোনো ভার্চুয়ালি কোনো কোর্ট এখন নাই, সব কোর্ট অ্যাকচুয়াল করে দিচ্ছেন এবং ফিজিক্যাল উপস্থিত করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে যদি কোনো সাক্ষ্য যদি সুনির্দিষ্ট টাইমে বা ধার্য তারিখে বিজ্ঞ আদালতে উপস্থিত না পারেন, তাহলে সেক্ষেত্রে উনি সময়ের আবেদন দিয়ে ওই সাক্ষীকে সাক্ষ্য এনে সাক্ষ্য তার যারা সম্পন্ন করে আবার ইচ্ছা করলে সে তার দেশে সে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা বিজ্ঞ আদালতকে অবগত করে দিতে হবে, পালিয়ে যাওয়া যাবে না। প্রভাবটা ক্লিয়ার? ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয়, সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা জাগে, অনেকে আছেন আর্থিক দিক দিয়ে সক্ষম নন বা তার পরিবার তার জন্য অর্থদণ্ড দিতে রাজি নন, এসব আসামির ক্ষেত্রে সমাধান কি? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন যে অর্থদণ্ডে দণ্ডিত হওয়া দিতে সমর্থন নন কিন্তু শাস্তি হয়েছে, আমরা এখানে ওই পরিবার কি করণীয়? তো এখানে আমি বলবো আমাদের যেখানে আইনগত যে ব্যাখ্যাটা আছে, যে আইনগত ব্যাখ্যা হলো যেখানে ল আছে সেখানে বাই ল ওমিটেড। তো যদি আইনের মাধ্যমে থেকে কোনো সাক্ষ্য দেয়া বা কোনো মামলা সবকিছু মামলার একটা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে বিজ্ঞ আদালত যে রায়টা দিবে সেটাই চূড়ান্ত রায়, এবং ওই রায়ের উপরে কোনো ওই পারিবারিক অর্থদণ্ড বা কোনো কিছু না দিলে ওখানে বলা থাকে আইনে যে এত বছরের সশ্রম বা বিনাশ্রম হাজত কারাদণ্ড এবং এত অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। তো সেক্ষেত্রে যদি অনাদায়ে এতদিন তাকে অতিরিক্ত হবে দণ্ড তাকে ভোগ করতে হবে, অনাদায় কথাটা বলা থাকে। তো সেক্ষেত্রে এখানে রায়ের মধ্যে সুস্পষ্ট আপনার প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো উনি পরিবার যদি অর্থদণ্ডে দণ্ডিত করতে না চান বা না পারেন তাহলে শাস্তি খাটবেন। এক্ষেত্রে সুস্পষ্ট যেখানে আইন আছে এই আইনটাকে আমরা ভঙ্গ করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। ধন্যবাদ প্রণবা। নেক্সট প্রশ্ন। আমি একটু চলে যাই নিগার আপার কাছে। নিগার আপা, হুন্ডি একটা শব্দ খুব বহুল প্রচলিত। হুন্ডিতে বিভিন্ন টাকা আদান প্রদানের সুবিধা পাওয়া যায়, এরকম বিভিন্ন মুখে মুখে কথা শোনা যায়। এটা যদি একটু সংক্ষেপে আমাদের বলতেন। ধন্যবাদ আপা। হুন্ডি হচ্ছে আসলে সংগ্রহ করা। এটা যেটা হয় যে হুন্ডি এমন একটা নীতি, যে নীতিটা বহির্ভূত, আইন বহির্ভূত আসলে, যেটা দেশের আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। এটাকে বিল অফ এক্সচেঞ্জও বলা হয়। এটার মাধ্যমে আসলে অবৈধভাবে এবং অবৈধ উদ্দেশ্যে যখন আমরা লেনদেন করে থাকি হুন্ডিটাকে ব্যবহার করা হয়। সাধারণত ইন্ডিয়ান একটা হস্তান্তরযোগ্য দলিল, বিনিময় বিল বা প্রভিজরি নোটও বলা হয় এটাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা প্রবাসে থাকি তারা ওই প্রবাসী চাকরিজীবীরা এটাকে যে টাকাটা পাঠায় সেটাকে একটু আড়ালে নেওয়ার জন্য আমরা হুন্ডিটা ব্যবহার করে থাকি আর কি। এই তো বাণিজ্যিক লেনদেন এবং ঋণ আদান প্রদানের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে, প্রচুর ব্যবহৃত হয়, বাট এটা আসলে আইনিকভাবে নিষিদ্ধ পুরোটাই। আরেকটা বিষয় আমাদেরকে একটু অবগত যদি করতেন যে বর্তমানে চোরাচালান প্রতিরোধে কোন কোন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে? চোরাচালান প্রতিরোধে আসলে মূলত কাজ করে কাস্টমস। তো কাস্টমস এর একটা ডিপার্টমেন্ট আছে যেটাকে বলা হয় রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস বা RILO, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত। তো এই প্রতিষ্ঠানটাই চোরাচালান নিরোধ পরিচালনা করে থাকে।
আর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামেও আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা অর্থ চোরাচালানের ক্ষেত্রে কাজ করে থাকে। আমি কি বোঝাতে পেরেছি আপা? মানে দুটো প্রতিষ্ঠান কাজ করে, একটা হচ্ছে যে RILO আর একটা হচ্ছে BFIU, যেটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমি নাহার আপার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে মামলার পক্ষগণ কি কি কারণে এবং কখন হতাশাগ্রস্ত হয়ে যান? নাহার আপা। যেমন এরকম সংক্ষুব্ধ ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য। আপা শুনতে পাচ্ছেন না, একটু মাইকটা কাছে নেন আপা। প্রশ্নটা আবার বলেন। আমি বলছি যে মামলার পক্ষগণ কি কারণে এবং কখন হতাশাগ্রস্ত হন? যখন আমরা একটা মামলা করলাম, মামলা করার পরে সঠিক আইন বা অধিকার না পাইলে, আমি মামলা করা দরকার অর্থঋণ আদালতে। আমি যদি যাই সেই সহকারী জজে কোনো মামলা করি তাহলে কিন্তু আমি দীর্ঘদিন খরচ করলাম। আবার দেখা গেল যে আমার একটা বাটোয়ারা মামলা করা দরকার, সেই ক্ষেত্রে আমি বাটোয়ারা মামলা না করে সিভিল কোর্টে অন্য কোনো মামলা করলাম। আবার দেখা যায় যে আমার খাস দখলের মামলা করা দরকার, তখন আমি 144 একটা মামলা করে ফেললাম। এই যে সমস্যাগুলো সঠিকভাবে প্রয়োগ না হলে তখন মানুষের অধিকার, ওই ক্ষেত্রে আইন বা অধিকার না পাইলে তখন মানুষ এই সমস্যায় হতাশাগ্রস্ত হয়। আমি দীর্ঘদিন ঘুরলাম, 2 বছর 3 বছর, দেখা গেল 2-3 বছর পরেও আমি অ্যাকচুয়ালি ওই যে মূল সমস্যাটা হয়েছে প্রথম যে আমি কি ক্যাটাগরির, আমি কোথায় মামলাটা করব, সেটা আমার 144 মামলা করব যে আমার দখল আছে 6 মাসের জন্য একটা যদি দখল বিষয়ে প্রতিবেদন আনতে পারি, কিংবা আমি সিভিল কোর্টে কি মানে সহকারী জজগুলোতে যে আমি নিষেধাজ্ঞার মামলা করব, না আমি দলিল বাতিলের মামলা করব, না বাটোয়ারা করব। এই যে ধরন নির্ধারণ, এই নির্ধারণ করতে না পেরে একটা মামলা দীর্ঘদিন চালানোর পরে দেখা গেল যে সে মামলাটা সঠিক আদালতে এবং সঠিক কাগজপত্র, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই ক্ষেত্রে যে মামলার যে কাগজপত্রগুলো দেওয়া দরকার সেই কাগজগুলো না দিয়ে আমরা ভুল কাগজ দিয়ে ভুল কোর্টে মামলা করি। সেই ভুল কাগজ ভুল কোর্টের জন্য দীর্ঘ সময় পার হওয়ার পরে দেখা যায় পক্ষগণ, মামলার বাদী বা বিবাদী যেই হোক, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। জি, ধন্যবাদ ফ্লোর আপু। জামাল ভাইয়ের কাছে ফিরে আসছি। জামাল ভাই আসলে অনেক বিষয় জানেন, কিন্তু আমাদের এই সময় সংক্ষিপ্ত, যে কারণে আমরা সংক্ষিপ্ত পরিসরে প্রশ্ন করছি। ধর্ষণের মামলার আসামির সর্বোচ্চ বা সর্বনিম্ন সাজা কি হয়? এটা এক কথায় আমি বলবো, ধর্ষণ আমাদের একটা প্রচলিত একটা রীতি হয়ে গেছে। আগে আমি আপনাকে সংক্ষেপে কথা বলি, ধর্ষণের সংজ্ঞা কি? ধর্ষণের সংজ্ঞা হলো দুজনের সম্মতিক্রমে যদি কোনো ঘটনা ঘটে সেটা কিন্তু ধর্ষণ না, আর একজনের অসম্মতিক্রমে যদি কোনো কিছু ঘটে তাহলে সেটা ধর্ষণ। এখন বিষয় হলো এটার শাস্তি হলো বর্তমানে, আগে ছিল বিভিন্ন মেয়াদের, এখন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, এবং সর্বনিম্ন হলো সশ্রম কারাদণ্ড 7 বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের কারাবাস। এখন সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবং ধর্ষণের কিছু ক্যালিফিকেশন আছে, ধর্ষণ মামলার 9-1 ধর্ষণ আইনের নারী শিশু 9-1 আছে, 9-3 আছে, 9-2 আছে, 9-5 আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়বস্তু বিভিন্ন মেয়াদের শাস্তি আছে। তো এটা আপনার এক কথায় যে উত্তরটা দেব যে ধর্ষণের বিষয়টা হলো যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন বিভিন্ন মেয়াদে আছে। ধন্যবাদ প্রণপা। ও আরেকটা আমি কারেকশন করে দিচ্ছি, আপনি কিছু আগে ডাক্তার শামসুন নাহার ম্যাডাম, অ্যাডভোকেট শামসুন নাহারকে একটা প্রশ্ন করছিলেন, মামলার পক্ষগণ কখন সংঘবদ্ধ হয়ে যায়। আমি ওনার সঙ্গে একটু কথা আমি সংযোগ করতে যাচ্ছি এই বিষয়টা, যে মামলার পক্ষগণ কখন সংঘবদ্ধ হয়ে যায়।
অ্যাকচুয়ালি মামলার পক্ষগণ কখনোই সংযুক্ত হয় না। কেন হন না? কারণ মামলার পক্ষ দুটো পক্ষই থাকে, বাদী বিবাদী অথবা বাদী আসামি বা যে কোনো একটা পক্ষ, দুটো পক্ষ কিন্তু থাকে। সংগঠিত তখনই হয়, আমরা জানি, আপনার সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা ফুটবল খেলার মাঠে যখন নামি দুই পক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করি, তো বল পাই কিন্তু লাস্টে জিত কিন্তু একেবারে হয় সে এবং হাসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই সংযুক্ত তখনই হয় যখনই কোনো মামলা কোনো ব্যক্তির বা কোনো পক্ষে বিপক্ষে চলে যাচ্ছে, তখন কিন্তু সে সংগঠিত হচ্ছে, তার মূলত হচ্ছে না। তো এখানে মূলত ভাবে যিনি মামলাটা করতে আসতেছেন উনি কিন্তু কোন পথে যাবেন, কি নিয়ে আসতেছেন, উনি কি গ্রাউন্ড নিয়ে আসতেছেন একজন বিজ্ঞ আইনজীবীর কাছে, উনি ভালো জানেন, আইনজীবী কিন্তু জানেন না। ধন্যবাদ প্রণাপা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন। আপনার কর্মজীবনের বিশেষ কোনো অভিজ্ঞতা? প্রণাপা, আমি কথা শুনতে পাইনি, আপনি কাইন্ডলি একটু স্পষ্ট করে বলে ভালো হয়, আমি কথাটা শুনতে পাইনি, কি প্রশ্নটা করছেন? আচ্ছা, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার কর্মজীবনের কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা আমাদের সাথে যদি শেয়ার করতেন। আপনি সুন্দর একটা কথা বলছেন। আমার দীর্ঘ অভিজ্ঞতা জীবনে আমার প্রতিদিনই একটা বিশেষ অভিজ্ঞতা থাকে। যেমন আজকে যে আমি মামলা করে আসলাম, এই এখন আমি কাপড় ইউনিফর্ম খুলিনি, আমি এখনো চেম্বারে বসে আছি। তো একটা মামলা করে যে আসছি, আসার পথে আজকেও যে একটা ঘটনা ঘটছে, এটাও আমার একটা উল্লেখযোগ্য একটা বিষয়, উল্লেখযোগ্য একটা বিষয়। সেটা হলো যে আপনারা জানেন, কিছুক্ষণ আগে যে প্রশ্নটা আপনি করছেন যে ধর্ষণের শাস্তি আমরা দেই কত, সর্বোচ্চ হলো মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন হলো বিভিন্ন মেয়াদে হতে পারে। এখন ধর্ষণ কি শুধুমাত্র মহিলারাই হচ্ছে? আমরা দেখবো যে ধর্ষণ ছেলেরাও হচ্ছে। এবং আজকে এই উল্লেখযোগ্য একটা বিষয় হলো, আমি যেহেতু আইনজীবী এই আইনের মধ্যে আসি, যে আজকে আমি ছেলের পক্ষে ছেলে মেয়ে দ্বারা ধর্ষিত হয়েছে এই পক্ষে আমি একটা মামলা দায়ের করছি বিজ্ঞ আদালতে। এরকম প্রতিনিয়ত আমার উল্লেখযোগ্য ঘটনা থাকে, তবে আজকে তো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোন আইনে করছি, করছি। আমার বিজ্ঞ লার্নেটরা আছেন, কি অ্যাডভোকেট শামসুল নাহার আছেন, তারপরে অ্যাডভোকেট রাফিকুল ইসলাম আছেন, আরো যারা আমার বিজ্ঞ লার্নেট যারা আছেন, এরাও জানেন যে আমরা ধর্ষণ আইনে আমরা যেমন ধর্ষণ ৯ রেখে আমরা মামলা দায়ের করি, নারী শিশু আমার ৯ রেখে, ঠিক পুরুষ ধর্ষণ হলো ওই আইনে আমরা মামলা দায়ের করতে পারি। ধন্যবাদ প্রণাপা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন শীষ শহীদ, উনি সবসময় আমাদের অনুষ্ঠান দেখেন। ধন্যবাদ শহীদ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আব্দুল্লাল মামুন আমাদের ছোট ভাই, উনিও আমাদের সাথে যুক্ত আছেন, উনি কমার্স করছেন। কমার্সটা আমি আমার আরেকটা মোবাইলে পড়তে পারছি না, যদি যখন পড়তে পারবো আমি কমার্সটা পড়ে শোনাবো। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি নাহার আপার কাছে। নাহার আপা, মামলার বিষয়ে অস্পষ্টতা কি কি কারণে থাকতে পারে? অস্পষ্টতা যেমন চেইন, প্রথম কারণটাই হলো চেইন শব্দটা হলো যে আমরা গলার হার পরি এরকম না। একটা গলার হারটা কিন্তু একটা নির্দিষ্ট চেইনেই, মানে অর্থাৎ আমি যে পরবো এটাকে যদি সঠিকভাবে জয়েন্ট না থাকে তাহলে যেরকম ছিঁড়ে যায়, ওরকম মামলার সিভিল মামলার চেইনটা হলো মূল বিষয়। এবং যদি সঠিকভাবে ব্যক্তির সাথে, এটার মূল ইয়াটা হলো ব্যক্তির সাথে কাগজের মিল না থাকে, এরপরে আইনের সাথে কাগজের মিল না থাকে। এই যে যেমন আমি সিএস খতিয়ানটার সাথে যদি ওই উত্তরাধিকারের সূত্র ধরে যদি আমি যাই, সেই ক্ষেত্রে যদি আরওয়ারে গিয়ে যদি ওইটা চেনটা ঠিক না থাকে এবং আরওয়ার থেকে যদি বিক্রিও যদি হয়ে যায়, অনেক হাত হয়েও যদি ঘুরে আসে, অর্থাৎ
ওই সম্পত্তিটা আমি কিনলাম, আমি আবার আপনার কাছে বিক্রি করলাম, আপনি যাই বিক্রি করলেন নিগার আপুর কাছে, নিগার আপু বিক্রি করলেন জামাল ভাইয়ের কাছে, এইভাবেও যদি আমি বিক্রিও করি তাহলে কিন্তু একটা চেন থাকবে। এই চেনটা মূল বিষয়। এই কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় চেনটা সঠিকভাবে পক্ষ দিতে পারে না, মানে না দেওয়ার কারণে এই মামলার অস্পষ্টতা থেকে যায়। ধন্যবাদ ফ্লোর আপু। নিগার আপা, আপনি আমাদেরকে একটু বলুন আন্তর্দেশীয় চোরাচালানের গতিবিধি শনাক্ত ও প্রতিরোধে কি কি ব্যবস্থা প্রচলিত আছে? আচ্ছা, আমি কোথায় মিউট হয়ে গেছে কোথায়? আপা, আমি এটা কি আবার বলবো? আবার বলেন আপু, আমি শুনতে পাইনি। আন্তর্দেশীয় চোরাচালানের গতিবিধি শনাক্ত ও প্রতিরোধে কি ব্যবস্থা প্রচলিত আছে? এই যে আন্তর্দেশীয় চোরাচালান প্রতিরোধের জন্য যে দুটো প্রতিষ্ঠানের কথা আমি আগেও বললাম, যে RILO আর একটা হচ্ছে BFIU, এই দুটো প্রতিষ্ঠানের সমন্বয়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণত আন্তর্দেশীয় যে চোরাচালান গতিবিধিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এবং এটার জন্য কাজ করে আসলে কাস্টমস, আমাদের র্যাব, আমাদের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সংস্থাগুলো আছে, তারা সকলে মিলেই মূলত আসলে এটা তথ্য প্রযুক্তির উপরেই পুরোটা ডিপেন্ড করে। আমাকে বোঝাতে পেরেছি আপা? জি আপা, ধন্যবাদ এই আপনাকে। দুটা প্রতিষ্ঠানের আমি মাধ্যমে যখন তথ্যটা হ্যাঁ, আসে, তখন না এটা যে তথ্য প্রযুক্তিটাকে ইউজ করা হয়, এরপর চেষ্টা করা হয় যে তাদেরকে ডিটেক্ট করার এবং তাদেরকে ধরার ব্যবস্থা করা হয়, শনাক্ত করার ব্যবস্থা করা হয়। আপা, আমরা আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে আপনার কর্মজীবনে কোনো বিশেষ অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করা যায়, যেটা আমাদের জন্য শিক্ষণীয় হবে বা আপনার বলতে ভালো লাগবে? ধন্যবাদ আপা। ওই যে জামাল ভাই বললো না যে আমাদের প্রতিদিনই হচ্ছে নিত্য নতুন অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হয় আসলে। সেটা নিত্য নতুন অভিজ্ঞতা আমরা প্রতিদিনই এটা নেই, ক্লায়েন্ট থেকে হয়, নিজেদের পার্সোনাল যারা আছি আমরা এই প্রফেশনের সাথে যুক্ত তাদের মাধ্যমে হয়। তো মামুন ভাই একটা প্রশ্ন করেছেন, আমি দেখলাম ওইটা দিয়ে করি যে যে আমাদের মানসিক এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কিন্তু এর প্রতিকার কি? প্রতিকারটা আসলে এমন যে যখন আমরা ওই যে বেঞ্চ বার বলি, যে বেঞ্চ বারের সমন্বয় হবে ক্লায়েন্ট এবং লয়ার, তাদের মধ্যে তথ্য যে দিয়ে আসবে ক্লায়েন্ট, সেটার যখন সমন্বয় হবে তখন কিন্তু আর দীর্ঘসূত্রিতাটা খুব বেশি হয় না। এখন প্রতিকার বলতে এটাই হবে যে আপনি যতটুকু সহযোগিতা করবেন ততটুকুই রেজাল্ট আসবে আসলে। যে একটা মামলায় ধরেন সাক্ষী আসলো, সেই সাক্ষীটা আমি হাজিরা দিব। এখন আমি যদি আমার লয়ার হিসাবে আমার বিবেক বুদ্ধি সমস্তটা কাজে লাগিয়ে সাক্ষীটা, আমি সরকারি লয়ার হিসেবে বলছি আসলে এখানে, এখন অন্যরা দ্বিমত প্রকাশ করতে পারেন, যে আমি দিলাম না হাজিরা, তাহলে কি হলো? মামলাটা পিছিয়ে গেল একটা তারিখ। তো সেক্ষেত্রে আসলে প্রতিকার হচ্ছে যে আমরা যতটুকু নিষ্ঠার সাথে কাজ করে যাব ততটুকু হয়তো মামলাগুলো এগিয়ে যাবে। এরপরে আছে বিচারকদের স্বল্পতা আছে, অনেক কোর্টেই বিচারক থাকেন না বা ছুটিতে গেলেন, বা একটা মামলার ওই যে প্রপার কাগজপত্র আসলো না, ডকুমেন্টস আসলো না, সেক্ষেত্রে হতে পারে। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আলামত আসলো না, মামলাটা পিছিয়ে গেল, ওইভাবে আসতে পারে। আর অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে প্রতিদিনই যে বললাম নিত্য নতুন অভিজ্ঞতা, যে প্রফেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু যে লয়ারদের পছন্দ করে না, বলে যে বলছে, মিথ্যা বলছে, বা এই ধরনের অভিযোগ থাকে। কিন্তু একজন লয়ার কেন বলে, আপনি ক্লায়েন্ট আমাকে যে তথ্যপাত্র দিচ্ছে আমি তার ভিত্তিতেই কিন্তু আমার মামলাটাকে স্ট্যান্ড করানোর জন্য কথা বলছি। এটাকেই যখন পিছনে বলে তখন খুব মাঝে মাঝে কষ্ট হয়, যে আমরা কিন্তু ক্লায়েন্টের তথ্যের উপরেই মামলা পরিচালনা করি। পেছন থেকে যখন গালি দেয় তখন খারাপ লাগে যে কার জন্য বলছি, কার জন্য করছি। তো এইটাই একটা অভিজ্ঞতা আর কি। আর সাধারণ জনগণের জন্য বলবো যে সচেতন হতে হবে, সচেতনতার বিকল্প নেই।
আমরা যখনই যে কোনো বিষয় নিয়ে যে মানে যে মামলার যে তথ্যপাত্র যে ঘটনাগুলো ঘটছে তৎক্ষণাৎ যদি আমরা আইনের দ্বারস্থ হই তাহলেই আমরা উপকৃত হব। আর নয়তো যে সময় ক্ষেপণ যত হবে ততই কিন্তু আমরা পিছিয়ে যাব, মামলার যে বেনিফিট সেটা আমরা পাবো না। এই আর কি আপা, ধন্যবাদ আপা আপনাকে। ধন্যবাদ। নাহার, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে মামলার পক্ষগণ কি কি কারণে আদালতের প্রতি বিশ্বাস হারিয়ে গ্রাম্য টাউটদের মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছে? আপা, আপনি প্রশ্নটা আবার বলবো? না, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি, আমি জবাব দিচ্ছি। গ্রাম্য টাউটদের কাছে এটা আপনার যে মূল বিষয়টা হলো যেমন ভূমি আচ্ছা, এটা হলো এই জন্য মামলার দীর্ঘসূত্রিতা একমাত্র দায়ী। আমরা যে মামলাগুলো করছি এটা ওই যে অনেক মানে আমি প্রথম দিকে বলেছিলাম যে মামলা বারের, কারণ আদালতের যদি বিচারক স্বল্পতা, এরপরে হলো স্টাফের স্বল্পতা, এই কারণগুলোর জন্য যখন মামলাটা যখন দীর্ঘসূত্রিতা, অর্থাৎ 1 বছরের মামলা শেষ হওয়ার কথা সেখানে 2 বছর, 3 বছর, 5 বছর লেগে যাচ্ছে। এই দীর্ঘসূত্রিতা হলো এই একটা কারণ। আর আর দীর্ঘসূত্রিতার একমাত্র কারণ হলো আমাদের অজ্ঞতা, মূর্খতা এবং লোভ। আমরা অজ্ঞ, মূর্খ, লোভ। কারণ আমি এই বিষয়টা জানি না, আমি মূর্খ কারণ আমি পড়তে পারি না কি লিখেছে বা কি বলেছে, এবং লোভ। গ্রাম্য টাউট গুলো এরকম যে তুই তো ওই উকিল সাহেবের কাছে গেছিস, সে তো এরকম কিছু করতে পারছে না, তাহলে আমাকে দে, আমার পরিচিত অনেক ভালো অ্যাডভোকেট আছেন, আমি তার কাছে নিয়ে গেলে তোর মামলাটা শেষ হবে। এই যে লোভের বশবর্তী হয়ে, কারণ আমরা এখনো মানে অশিক্ষিতার হার তো আমাদের দেশে অনেক, সেই অশিক্ষিত লোকজন, মূর্খ, অশিক্ষিত, এই কারণে তখন ওই যে গ্রাম্য টাউট গুলোর কাছে যায়। আর টাউট গুলোর কেন সে টাউটি করছে, দেশের অধিকাংশ মানুষ এটা হলো পেশাহারা। যেমন বিগত 2 বছরে প্যান্ডামিক সময়ে কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থাটা এরকম, লক্ষ লক্ষ পেশাজীবী মানুষ তারা কিন্তু বেকার হয়ে গেছে। এই বেকারত্বের কারণে দেখা যায় তার সংসার চালাইতে হয়, সে কি করবে? একটা না হয় সে আমাদের কোর্ট কাচারিতে টাউটি করতেছে, হাটে বাজারে গ্রামে গঞ্জে যে যেভাবে পারে। এই যে টাউটরা আমাদের টাউটদের কারণে আমরা হয়রানির শিকার হচ্ছি, এবং এমনকি সংবিধানেও মানুষের চাকরি বা জীবিকা নির্বাহের অধিকার সংরক্ষণের কথা ঘোষণা থাকলেও আমাদের দেশের সংবিধানেও যে এরকম চাকরি দিবে, এতটুকু শিক্ষিতের জন্য এই চাকরি দিবে, ওরকম শিক্ষিতের জন্য ওই চাকরি দিবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি এটা বলবো না রাজনৈতিক বিষয় এখানে আসবে না, তবে আমাদের কিন্তু অনেকের এরকম কমন মানে মানে কমিটমেন্ট থাকে এরকম যে আমি ক্ষমতায় গেলে সংবিধানের বাইরেই ওনারা কথাগুলো বলেন, যে কথাগুলো ওনাদের বলাটা ঠিক হবে না, কিন্তু সংবিধানে এরকম আছে যে চাকরি দেওয়ার বিষয়টা, পেশা, যে কোনো একটা পেশা, সেটা চাকরি দিবে না আমাকে কোনো কাজে, যেমন বিভিন্ন ধরনের এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারী উদ্যোক্তাগুলো, আমরা সেলাইয়ের কাজ করাইতে পারি, আমরা বিভিন্ন ধরনের হাতের কাজের যদি আমরা দক্ষতা যদি তৈরি করে দিই তাহলে কিন্তু এটাও কিন্তু একটা পেশা, এটাও কিন্তু পেশা দেওয়া। এই কাজগুলো যেহেতু করতে পারে না, থাকলেও আজ পর্যন্ত কোনো মানে মানে কাজগুলোই সংরক্ষণ পুরোপুরি চেষ্টা সরকারও করে যাচ্ছে, কিন্তু হয় না, যার কারণে আমাদের দেশে দেখা যায় টাউটের সংখ্যাটা বেশি। টাউট
বিভিন্ন কোর্ট কাচারিতেও দেখা যায় টাউট থাকে। ইতিপূর্বে আপনারা বিভিন্ন বারে দেখেছেন টাউট উচ্ছেদ অভিযানও হয়েছে। এই টাউটদের কারণেও কিন্তু বিচারগুলো মানে বিলম্বিত হয়। ধন্যবাদ ফ্লোরা আপু। আপু, শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, আপনি যদি একটু আপনার বিশেষ কোনো অভিজ্ঞতা থাকে এই বিষয়ে যদি একটু বলতেন আপনার পেশাগত জীবনে। আমার এটা ওনারা অনেকভাবেই জামাল ভাই এবং নিগার আপু ওনারা পেশাগত জীবনের অভিজ্ঞতা প্রয়োগ করেছেন। এটা নিত্য নৈমিত্তিক বিষয়, কিন্তু তারপরেও একটা বিষয় আমার খুব এটা আমার মানে হৃদয় ছোঁয়ার মতো একটা ঘটনা। সেটা হলো আজ থেকে প্রায় 10 বছর আগের একটা মার্ডার কেস। আমি আগে দেখা যেত যে অনেক ক্ষেত্রে ক্রিমিনাল মামলাও করেছি, প্রথম জীবনে ক্রিমিনালটাই বেশি করেছি, কিন্তু পরবর্তীতে আস্তে 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 আমি সিভিল মানে ক্রিমিনাল মামলা থেকে চলে এসে আমি সিভিলের দিকে মানে সিভিল কাজ করার চেষ্টা করছি। সেটাই হলো প্রায় 10 বছর আগে একটা মার্ডার কেস, 302 এর মামলা। সেই যে মামলাটা যে কোর্টে এডিশনাল কোর্টে মানে সেশন কোর্টে মামলা বিচারের জন্য আছে, কিন্তু পক্ষ হতাশায় পড়ে গেলেন। আসামি হতাশায় পড়লেন এই কারণে যে উনি ভাবতেছেন যে ওই কোর্টে, আমি এরকম কোর্টের নাম বলবো না বা জজের নাম বলবো না, কোনো কিছু না, জাস্ট অভিজ্ঞতাটা। তো ওই মামলাটা উনি যে কোর্টে ছিলেন তখন ওনার একটা মানে আশঙ্কা ছিল যে আমার মামলাটা যদি ওই কোর্টে বিচার নিষ্পত্তি হয় তাহলে তার মিনিমাম যাবজ্জীবন, ম্যাক্সিমামটা হবে এরকম যে ফাঁসির আদেশও হতে পারে, এরকম একটা ভয় ছিল। কারণ উনি এটা ময়মনসিংহ জেলার ধুবাউড়া একজন, উনি এক্স চেয়ারম্যান। তো ওই ভদ্রলোকের বয়স এখন প্রায় 70-75 হবে, আল্লাহ ওনাকে এখনো সুস্থ রাখছেন, বাঁচায় রাখছেন। যাই হোক, তো উনি খুব রিকোয়েস্ট করলেন, আপা আমার যদি এই কোর্ট থেকে মামলাটা যদি ওই আরেকটা সেশন কোর্ট আছে ওইখানে যদি নিয়ে যান তাহলে উনার ওই যে কোর্টে মামলাটা চলতেছিল সেই কোর্টের জজ সম্পর্কে বা স্টাফ সম্পর্কে এরকম জানি না, ওনার এটা ভ্রান্ত ধারণা হতে পারে, আমি দোষারোপ করছি না, কারণ বার এবং ব্রাঞ্চের সম্পর্ক আমাদের অনেক ভালো, এখনো আমি দেখি যে এটা ভালো। সেক্ষেত্রে বিচারকদের সম্পর্কে আমি ভুল মন্তব্য করব না বা ভুল ধারণা, কিন্তু ওই ক্লায়েন্টের ধারণাটা আমি জাস্ট শেয়ার করছি। তো পরে যাই হোক আমি ডিস্ট্রিক্ট জাজে একটা ক্রিমিনাল মিস ফাইল করলাম, মিস বদলি মামলাটা করার পরে যে কোর্টে মামলাটা দিলেন ওই বদলি কোর্টে মামলাটা 1-1.5 বছর পরে মামলাটা একটা তড়িৎ বিচার নিষ্পত্তি হয়ে গেছে, এবং ওই যে এক্স চেয়ারম্যান সাহেব উনি ওই মামলা থেকে খালাস পেয়েছেন। যখন খালাস পেলেন তখন আজ থেকে 10 বছর আগে, আমার বয়স তখন কত ছিল আমি জানি না, তখন ওনার বয়স প্রায় 60-65। মামলাটা যেদিন আদেশ হলো উনি আমার কাছে এসে দৌড়ায় এসে আমাকে সালাম করার জন্য আসছেন। আমি শুধু বলছি যে হুরমুজ ভাই আপনি কেন এরকম করতেছেন, আপনি আমাকে আমি এটা উসিলা মানে আল্লাহ আমাকে বাঁচাইছেন, কিন্তু এই দুনিয়াতে তো উসিলা লাগে, আপনি সেই উসিলায় আমাকে বাঁচায় দিচ্ছেন, আপনাকে আমি এই কারণেই সালাম করতে আসছি। ওইটা আমার জন্য অনেক লজ্জাজনক বিষয় ছিল যে এরকম একজন মুরব্বী আমাকে সালাম করতে আসছেন। আবার আনন্দের বিষয় যে আমার উসিলায় একজন মানুষের মুখে হাসি ফোটাইতে পারছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এরকম ছোট ছোট আরো অনেক ঘটনা আছে, কিন্তু ওই ঘটনাটা এখনো আমার হৃদয়ে দাগ কেটে যায় যে একজন এরকম বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ আমার কাছে এইভাবে আসছিলেন। আমার মাঝে মাঝে আমি ওনার খবর নেই, উনিও আমার খবর রাখেন, উনি ভালো আছেন, আপনারাও দোয়া করবেন। ভদ্রলোকের নাম হলো হুরমুজ আলী। জি ধন্যবাদ আপা। ধন্যবাদ জামাল ভাই। আমরা অনুষ্ঠান একদম দ্বার প্রান্তে আছি, খুব সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাইবো, তরুণ প্রজন্ম যারা ওকালতি পেশা আসতে চায় তাদের কি আপনি পরামর্শ দিতে চান, তারা কি দিক নির্দেশনায় চলবে? হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। আপনার আমি সর্বশেষ কথা বলার আগে একটা কথা আমি বলি, একটা অ্যাডভোকেট শামসুদ্দিন হারুন ম্যাডামের কথার সাথে একটা কথা আমি অ্যাড করতে যাচ্ছি, যে মূলত ভাবে মামলা ঢিলে হওয়ার কারণ, অ্যাকচুয়ালি মামলা ঢিলে হওয়ার কারণ বিজ্ঞ আইনজীবীও না, বিজ্ঞ আদালতও না।
এটা মামলা ডিলে হওয়ার কারণ হলো একমাত্র দুই পক্ষের পক্ষগণের দাখিলীয় কাগজপত্রের কারণে, বা তাদের সাক্ষী প্রমাণের কারণে তারা ডিলে করে বিদায় এটা মামলাগুলো লেন্দি প্রক্রিয়া হয়। অ্যাকচুয়ালি এই জন্য আইনজীবী বা বিজ্ঞ আদালত এটা কোনোভাবে দায়ী না। আর সর্বশেষ যে কথা আমি বলবো, নতুন প্রজন্ম যারা আসছে, যারা আইনজীবী হয়ে আসতে চাচ্ছে, তাদের উপরে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা বেশি বেশি করে বই পড়ো। কারণ একটা কথা আছে যে আকাশের যত তারা আইনের তত ধারা, এটা শিখার কোনো শেষ নেই। যত পড়ো বই পড়ো, এই পেশায় আসতে হলে তাকে পড়াশোনা করে আসতে হবে। ওই সাধারণত পুঁথিগত বিদ্যা পড়াশোনা ধর নহেতে হলে প্রয়োজন, এটা হলে এই পেশায় এসে কোনো লাভ নেই। এখানে আসতে হলে পড়াশোনা করতে হবে, জানতে হবে, জেনে তাদেরকে আসতে হবে। তাই আপনার মাধ্যমে তরুণ প্রজন্ম যারা ছেলে হোক মেয়ে হোক বা যারা এই পেশায় আসতে চাচ্ছে, তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, তোমরা আসো, কিন্তু পড়াশোনা করে আসো। আর যারা সিনিয়র আছে এখানে, তাদেরকে রেসপেক্ট করবা। তাদেরকে রেসপেক্ট করলে ডেফিনেটলি তোমরা কিছু শিখতে পারবা, জানতে পারবা। আর এসেই যে তোমার আমার বড় কিছু হয়ে যাবা, তা কিন্তু না। এখানে শিখার কোনো শেষ নেই। আমরা তো আজকে দীর্ঘদিন যেমন প্র্যাকটিস করতেছি, আমরা মনে করি আইনের শরীয়তে কি, এটার ব্যাখ্যাটা কি আমরা নিজেরা এখনো জানি না, গল্প করে বলতে পারি না। তো তাদের প্রতি আমার এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ প্রণব। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, নিগার আপা আপনি যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে কোনো শুভেচ্ছা বার্তা দিতেন অথবা কোনো পরামর্শ দিতেন, দর্শকরা হয়তো উপকৃত হতে পারত। ধন্যবাদ আপু। ওই যে ভাইয়া বললেন, জামাল হাসান ভাই বললেন যে দর্শকদের উদ্দেশ্যে আগে ওই জুনিয়র আইনজীবীদের বলি একটু, যারা এই পেশায় আসতে চায়, আমাদের পুঁথিগত বিদ্যা আর প্র্যাকটিস দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। পড়তে হবে, জানতে হবে, তার চেয়েও বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। যত বেশি আসবে তারা তবে শিক্ষানবিশ হিসাবে ঢোকা ভালো। এখন দেখা যাচ্ছে যে তারা শিক্ষানবিশ হিসাবে না, দেখতে যে লতে ভর্তি হয়েছে, কালো একটা কোট গায়ে দিয়ে কোর্টে ঢুকে যাচ্ছে। শেখার চেয়ে বেশি ইনকামের রাস্তাটা বেশি দেখে নিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আগে বলি যে পড়াশোনা করেন এবং কোর্টে বসে সিনিয়রদের সাবমিশন দেখেন বা শোনেন যে কি বলছে, কিভাবে আগাচ্ছে একটা মামলার, কিভাবে কার্যক্রম নিতে হবে, তাহলে একজন ভালো আইনজীবী হওয়া সম্ভব। আর আজকে যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটা ধৈর্য ধরে সময় নিয়ে দেখার জন্য। এবং ওই যে আগেও বলেছি, আমি এখনো বলছি যে কোনো আইনি সমস্যায় একটা জিনিস বলা হয় যে আপনি আইনের দরজায় আসবেন, তাহলেই আপনি সেবা পাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আসবেন না, যত বিলম্ব আপনি করবেন আইনের সেবা পেতে, তত বেশি আপনি পিছিয়ে যাবেন। আপনি আপনার রেজাল্ট পেতে হলে সঠিক সময়ে আসতে হবে। এই সবাইকে ধন্যবাদ। আপা আপনাকে ধন্যবাদ, আমরা এবং অন্য যারা হ্যাঁ, ব্যক্তি আগে ধন্যবাদ। ছিলেন সবাইকে আমরা ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের আবার বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের আলোচনা শুনছেন। আমাদের আগামী অনুষ্ঠান দেশের ব্যাংকিং সেবার উপরে হবে 21শে মার্চ সোমবার রাত 9টায়। সেখানে দেশের বিশিষ্ট ব্যাংকাররা উপস্থিত থাকবেন। আপনাদের অগ্রিম আমন্ত্রণ থাকলো সেই অনুষ্ঠান দেখার জন্য। আশা করছি সেই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার যুক্ত হব। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।